আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা, বলছেন সালাউদ্দিন। এদিকে শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না। জানাবো আওয়ামী লীগের খুনের দায় হাসিনার উপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে, তারেক রহমানকে সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো মামুনের বক্তব্য সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন, বলছেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা, বলছেন সালাউদ্দিন। অনেকদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনের জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে যে দাবি দাবা তা তাদের বৃহত্তর কৌশলগত অংশ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। সালাউদ্দিন বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনের জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা যাচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তাফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হবে তা সময়ই বলে দেবে। তিনি আরো বলেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে। আসন্ন নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাবে বিরোধিতা করে এই রাজনৈতিক দলের নেতা বলেন, বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। বিষয়টি তিনি ব্যাখ্যা করেন এভাবে, পিআর ব্যবস্থা ভোটাররা সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা বহু আগে তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। তারা এখন একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্টবাদী শক্তি এবং এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। 1975 সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে কখনো গণতন্ত্রের চর্চা হয়নি। গণতন্ত্র তাদের রক্তে নেই। শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থা বদলাচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন, যত যাই হোক, বাংলাদেশের ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থান এখনো কোনো পরিবর্তন লক্ষণ দেখা যাচ্ছে না। বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যাপন্ন করার যে কোনো সম্ভাবনা নেই। দিল্লিতে ওয়াকিবহাল মহল সেটা এখনো জোর দিয়ে বলছেন। শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়কে কোনটিকে নিয়েও একটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রক্রিয়া জানাননি। গত 11 মাসের বেশি সময় ভারতে আশ্রয় থাকাকালীন তিনি নিয়মিতভাবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বা নানাভাবে ইন্টারাক্ট করছেন। বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারঅ্যাকশন করেছেন গত মঙ্গলবার সন্ধ্যাবেলায়, কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলোর কোনোটাই আসেনি। তবে বিবিসিকে যে তথ্যচিত্রে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা অডিও ফাঁস করা হয়েছে, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে সেটিকে অপসাংবিধানিকতার নির্লজ্জ নজির বলে দাবি করেছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের যে শত শত নেতাকর্মী ভারতে অবস্থান করছেন, তাদেরও অনেকে তাদের নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে খণ্ডন করার চেষ্টায় সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ইতিমধ্যে এক্স হ্যান্ডেল পোস্ট দিয়ে দাবি করেছে
তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তে প্রমাণিত। এই পরিস্থিতিতে ভারত যে আর তার বাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, শফিকুল আলম সেই দাবিও জানিয়েছেন। তবে ভারত সরকার নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলেছে এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা ফাঁস করে দেয়, ভারতের সেটা দেখার বিষয় নেই, আর তাকে এদেশের অতীতপরায়ণ বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয়ত, বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে তা নিয়েও প্রশ্ন সন্দেহ হয়। এই পরিস্থিতিতে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ ঘোষিত হলে ভারত যে সেটাকে গুরুত্ব দেবে না সেই ইঙ্গিত পরিষ্কার। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি দেয়নি বা মন্তব্যও করেনি। বাংলাদেশের ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়ে সেই দেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট বারবার পাঠিয়েছিলেন গত ডিসেম্বর মাসে। ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকৃতি করে প্রায় সঙ্গে সঙ্গেই, কিন্তু তারপর প্রায় 7 মাস হতে চলল সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ করেনি। বাংলাদেশের ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার একজন শীর্ষ কর্মকর্তা এই প্রসঙ্গে বিবিসিকে বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে। আওয়ামী লীগের খুনের দায় হাসিনার উপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে, তারেক রহমানকে সার্জিস আলম। রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়া যুবদলের নেতাকর্মীদের হাতে স্থানীয় এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আপনার দলের নরপিশাচদের সামরান। স্ট্যাটাসে তিনি লেখেন, আপনার দলের নেতাকর্মীরা নামধারী কতিপয় নরপিশাচকে সামরান। জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায় তেমনি বিএনপির যুবদল ছাত্র দলের করা খুনের দায় আপনার ঘাড়ে বর্তায়। প্রসঙ্গ, বৃহস্পতিবার রাতে রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়া স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে তাকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির মরদেহ ঘিরে তখন যুবদল কর্মীরা উল্লাস করতে থাকেন। ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে আলোচনা তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এই বর্বরতাকে আয়ামে জাহেলিয়ার সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সার্জিস আলম লেখেন, মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা এবং তার লাশ ঘিরে বুনো উচ্ছ্বাস, এই দৃশ্য কল্পনাও করা কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। জুলাই বিপ্লবের চেতনা প্রসঙ্গে টেনে তিনি বলেন, এই জন্যই তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নেই, আগের দিন আর নাই জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না কোনো খুনিকেই না, কোনো বর্বরতাকে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।